নিউজ নামের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে বিরাগসী। চোখ রাখছি খবরে। ৭৩ বছরে পা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিকে জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার পরিশ্রমী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি তাঁর নম্র ও পরিশ্রমী প্রকৃতির জন্য ত্রিপুরার জনগণের কাছে নিজেকে প্রিয় করেছেন। রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নে তাঁর মনোযোগের ফলে দারুণ ফল হয়েছে। আমি তাঁর দীর্ঘ সুস্থ জীবনের প্রার্থনা করছি বলেন নিজের শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ত্রিপুরার অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি তাঁর প্রতিশ্রুতি রাজ্যের উন্নয়নের জন্য মোদীর স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি তাঁর দীর্ঘ সুস্থ জীবনের প্রার্থনা করছি বলে শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন অমিত শাহ। ৭৩তম জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, সংখ্যালঘু এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সহ অন্যান্যরা। ত্রিপুরা সরকারের জন্য নতুন রাষ্ট্রীয় প্রতীক বা লোগোর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। ত্রিপুরা সরকারের নতুন প্রতীকের প্রস্তাবটি স্টেট এমব্লেম অফ ইন্ডিয়া 2007 ব্যবহার বিধি, যা 2010 সালে সংশোধিত। এর বিধি 4 অনুসারে পরীক্ষা করা হয়েছে বলে রাজ্য সরকারকে একটি চিঠিতে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অবসচিব দেবব্রত বসু। আমাকে ত্রিপুরা সরকারের 2024 সালের 28 অক্টোবরের চিঠিটি ত্রিপুরা সরকারের প্রতীকের প্রস্তাবিত নকশাটি উল্লেখ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরা সরকারের প্রতীকের প্রস্তাবটি ভারতের রাষ্ট্রীয় প্রতীক ব্যবহার নিয়ন্ত্রণ বিধিমালা 2007-2010 সালে সংশোধিত এর নিয়ম 4 এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা করা হয়েছে এবং ক্রমানুসারে পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা সরকারের প্রস্তাবিত প্রতীক লোগোতে তার অনুমোদন জানায় বলে চিঠিতে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। এদিকে ত্রিপুরা সরকারের জন্য নতুন এই লোগোর অনুমোদনের বিষয়টি নিজের সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে প্রতীকটি ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক লোগো হিসেবে ব্যবহারের জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক অনুমোদিত এই বিশেষ লোগোটি রাজ্যের সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 5 দিনের জন্য রাজ্যে এলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা। বুধবার আগরতলার এপিপি বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হয় তেলেঙ্গানার রাজ্যপালকে। এই 5 দিন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেবেন তিনি। আগামী 12 জানুয়ারি 43তম আগরতলা বইমেলায় উপস্থিত থাকবেন। ওই দিনই বইমেলার মঞ্চে স্বরচিত তৃতীয় বইয়ের আনুষ্ঠানিক মলাট উন্মোচন করবেন জিষ্ণু দেববর্মা। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তহবিলের অর্থ জনস্বার্থে উন্নয়নের জন্য ব্যয় করার উদ্দেশ্যে বুধবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পগুলো বাস্তবায়নে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। বিগত দিনে মন্ত্রী বিকাশ দেববর্মা নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য এলাকাবাসীদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এদিন তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল নিজ বিধানসভা কেন্দ্রে বসবাসকারী মানুষদের উন্নয়নের স্বার্থে বিধায়ক তহবিলের অর্থ কোন খাতে কত টাকা এবং কিভাবে বিনিয়োগ করা হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। বিগত দিনগুলিতে মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকার ব্যবসায়ীদের রোজগারের লক্ষ্যে বাজার শেড, স্টল সহ নির্মাণের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই এই উদ্দেশ্য সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়নে এবং এলাকার উন্নয়নে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা থেকে শিলচর যাওয়ার পথে উত্তর ত্রিপুরার কুমারঘাটে আগরতলা শিলচর এক্সপ্রেস
ট্রেন দুর্ঘটনাগ্রস্ত হয়। তবে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে স্থানীয় সূত্রে খবর। আগরতলা থেকে শিলচর যাওয়ার পথে কুমারঘাট এলাকায় রেলের রাস্তার উপরে একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলেও ভেতরে লোকজন না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে স্থানীয় সূত্রে খবর। এক দেশ এক নির্বাচনের আবারও একবার বিরোধিতা করল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। বুধবার আয়োজিত সংসদীয় কমিটির বৈঠকে এক দেশ এক নির্বাচনের পর্যালোচনা সমালোচনা করে বিরোধী রাজনৈতিক দলগুলো এক দেশ এক নির্বাচন বিলের উপর আলোচনা করার জন্য যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। বৈঠকে এক দেশ এক নির্বাচনের প্রশংসা করলেও সারা দেশে একযোগে নির্বাচনের সমালোচনা করেন বিরোধী সাংসদরা। বৈঠকে এক দেশ এক নির্বাচনের প্রস্তাবিত আইনের বিধান তুলে ধরেন আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এক দেশ এক নির্বাচন নিয়ে সরকারের যুক্তি হল তাতে নির্বাচনে খরচ কমবে। খরচ কমবে কিভাবে বলবেন বলে বৈঠকে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ফলে বিপুল ব্যয় হয় এবং উন্নয়নের গতিও বাধাগ্রস্ত হয়। এক দেশ এক নির্বাচনে ব্যয় হ্রাস পাবে বলে বৈঠকে দাবি করেন বিজেপি সাংসদরা। এই বিলের বিরোধিতা করেন সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব। আঞ্চলিক দলগুলিকে নির্মূল করার জন্য কেন্দ্রীয় সরকার এটি একটি ষড়যন্ত্র বলে অভিযোগ করেন ধর্মেন্দ্র যাদব। ব্যয় কমানো দরকার নাকি জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা দরকার, বৈঠকে তা নিয়ে প্রশ্ন তুলেন তৃণমূল সাংসদ তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করা যেতে পারে বিজেপি সাংসদ পিপি চৌধুরীর সভাপতিত্বে ৩৯ সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠিত হয়েছিল এক দেশ এক নির্বাচনের উপর আলোচনা করার জন্য। দেশের সাবেক আইন প্রতিমন্ত্রী ছিলেন পিপি চৌধুরী। এই কমিটিতে রয়েছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, শিবসেনা থেকে শ্রীকান্ত শিন্ডে, জেডিইউ থেকে সঞ্জয় ঝা, আপ থেকে সঞ্জয় সিং এবং তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি সহ অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা। এক দেশ এক নির্বাচন কার্যকর করতে গেলে বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মতি আবশ্যক বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সিপাহীজলা জেলা হাসপাতাল নির্মাণের ভূমি পরিদর্শনে গিয়ে বুধবার এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয় বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেলের ডিসিএম সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। ফলে এলাকা জুড়ে উত্তেজনার পরিবেশ সৃষ্টি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। সিপাহীজলা জেলা শাসকের নির্দেশে জেলা হাসপাতাল নির্মাণের জায়গা পরিদর্শনে গেলে অনৈতিকভাবে সরকারি আধিকারিকদের ঘেরাও করেন নলজলা বাঁশতলী এডিসি ভিলেজের রামদাস পাড়ার বাসিন্দারা। অনৈতিকভাবে ক্ষতিপূরণ, সরকারি চাকরি সহ বিভিন্ন দাবিতে সরব হয়ে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এলাকার জমিতে রাবার ও অন্যান্য ফসল চাষ করে সংসার প্রতিপালন করছেন তারা। তাই নিজেদের ভূমিপুত্র হিসেবে দাবি করে সরকারি হাসপাতাল নির্মাণের জন্য এ জমি দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করে গ্রামবাসীরা। কিন্তু এখানে ভূমিপুত্র আপনারা জানেন, কিন্তু আমাদের হয়তো বা আমরা নলেজ নাই বা এখানে কোনো জ্ঞান নাই, তার জন্য কিন্তু আমরা এতদিন থাকার পরে আমাদের ভূমিহীন। এই জন্য আমি চাই এখানে মানুষ উচ্ছেদ যাহাতে না হয়। হসপিটাল আমাদের কোনো বাধা নাই, একটা গ্যাপ জায়গাতে একটা ভালো জায়গা দেখে করেন, কোনো আপত্তি নাই। আপনি আমার পাবলিককে উচ্ছেদ করে তারপরে এখানে আপনার হসপিটাল করবেন, সিটি করবেন, সবকিছু করেন, মানুষহীন এই হসপিটাল কোনো ভ্যালু নাই। আমি চাই মানুষ থাকুক। আর যেই জায়গাগুলি নেওয়া হইতেছে ওইখানে যদি পাবলিক মানে জায়গা যদি মানে হাতের থেকে ছুটে যায়, তারা এখানে থাকার কোনো জায়গায় নাই। উনি স্যার বলছেন যে এখানে ঘরে একটা ঘর আছে, আমি ঘর তো যথেষ্ট না, আমার কিছু করে খাইতে হইতো না। এলাকাবাসীর দাবি অনুযায়ী এলাকায় গড়ে ওঠা রাবার গাছগুলোর জন্য এবং অন্যান্য চাষিদের প্রশাসন থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেলের ডিসিএম সৌরদীপ দেবনাথ। যারা করছেন বা যারা রাবার গাছ যারা লাগিয়েছেন ওনারা একটা রিপ্রেজেন্টেশন দিয়েছেন ডিএম স্যারের কাছে। এখানে রাবার বাগিচা আছে, তাছাড়া আছে আপেল গাছ, মোসাম্বির, সুপারি গাছ, আনারস, লেবু, সবগুলার গাছ এখানে আছে। আমরা এর জন্য একটা যৌথ টিম নিয়ে এসেছি, যেখানে এগ্রিকালচার, হর্টিকালচারের প্রতিনিধি রয়েছে, রাবার বোর্ডের প্রতিনিধি রয়েছে। এটা ডিএম স্যারের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি অ্যাসেসমেন্টটা করার জন্য, কাকে কি কম্পেনসেশন দেওয়া যায়
এটা আমরা কাউন্ট করছি। আর স্যার এখানে কি জুট প্লেন না খাসলে? না, খাসলেন, পুরোটাই খাসলেন, ত্রিপুরা সরকারের উদ্যোগ। সরকারি হাসপাতাল নির্মাণের এই এলাকা বাদে অন্য খালি জায়গা নির্ধারণের জন্য দাবি ওঠে এলাকাবাসীর পক্ষ থেকে। এলাকা জুড়ে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2019 সালের 8 জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় আন্দোলন করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বহু ছাত্রছাত্রী। এরই প্রতিবাদে বুধবার খুমলুঙে কালো দিবস পালন করল তীব্রামথার ছাত্র সংগঠন টিএসএফ। 2019 সালের 8 জানুয়ারি খুমলুং মাধববাড়িতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বন্ধের ডাক দিয়েছিল টিএসএফ। বন্ধের সমর্থনে বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশের গুলির আঘাতে গুরুতর আহত হয়েছিল টিএসএফ এর 6 জন ছাত্র। এরপর থেকেই এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে টিএসএফ বলে এদিন জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া। 2019 नॉन कांग्रेस नॉन लेफ्टिस्ट कताल का त्रिपुरा हास्य सरकार फैमिली तब बो सरकार जो मो सरकार 11 मास 11 मान्थ छात्र रंगनी आंदोलन सह्य खाइलिया बंगनी साकाओ गुली खाइए 8 जना चिनी त्रिपुरा स्टूडेंट जे कैडर इंजुर्ड खाइया भाग्य काहाम बर बाची फाइया। 3 মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। অবশেষে বাধ্য হয়ে পরিশ্রুত পানির জলের দাবিতে মনু ছৈল্যাংটা জাতীয় সড়ক অবরোধ করল প্রমিলা বাহিনী। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। দীর্ঘ 3 মাস ধরে এলাকার জনগণ ভুগছিলেন প্রচন্ড পানীয় জলের সংকটে। এলাকার বিধায়ক থেকে শুরু করে দফতরের কাছে জলের সংকটের কথা জানিয়ে আসলেও সমস্যার সমাধানে কোনো প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি প্রশাসন। জল সম্পদ দপ্তরের অধিকর্তাকেও জল সংকটের কথা জানিয়েছিল এলাকাবাসী, কিন্তু কাজের কাজ কিছুই না হওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে সকাল থেকে মনু ছৈল্যাংটা জাতীয় সড়ক অবরোধ করেন প্রমিলারা। আমরা জলের লাগে না 2 মাস ধরে, তারপরে দাঁড়িয়ে জল দেয়, একদিন দিলে 3 দিন দেয় না, তাহলে আমরা কি করে চলবো? তারপরে মেশিন নাই, জল দিয়ে কি আমরা হয়? ইসরো নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ভি নারায়ণন। আগামী 14 জানুয়ারি 2025 থেকে তিনি কার্যকর গ্রহণ করবেন। বর্তমানে এস সোমনাথের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যান এবং মহাকাশ বিভাগের সচিব হিসেবে ভি নারায়ণকে নিয়োগ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। বর্তমানে তিনি কেরালার ভেলিয়ালামা স্থিত ইসরোর অন্যতম প্রধান কেন্দ্র এলপিএসসি এ পরিচালক হিসেবে নিযুক্ত রয়েছেন। 1984 সালে তিনি ইসরোতে যোগদান করেছিলেন। তিনি একজন বিশিষ্ট বিজ্ঞানী যার 40 বছরের রকেট মহাকাশ চালনার অভিজ্ঞতা রয়েছে। গত 5 বছরে তিনি 41টি উৎক্ষেপণ যান এবং 31টি মহাকাশ যান মিশনের জন্য 164টি তরল প্রপালশন সিস্টেম সরবরাহ করেছিলেন বলে ইসরোর তথ্য থেকে জানা যায়। আইআইটি খড়গপুর থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং এমটেক করে প্রথম স্থান অধিকার করেন এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করেন। এমটেকে প্রথম স্থান অধিকারের জন্য আইআইটি খড়গপুর থেকে রৌপ্য পদক, অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে স্বর্ণ পদক এবং রকেট সম্পর্কিত প্রযুক্তির জন্য এএসআই পুরস্কার সহ হাই এনার্জি ম্যাটেরিয়াল সোসাইটি থেকে টিম অ্যাওয়ার্ড পান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো। অন্যান্য খবরে সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
ট্রাফিক দপ্তরের উদ্যোগে রাজধানী হকার্স কর্নার এলাকায় বুধবার এক বিশেষ অভিযান চালানো হয়। ওই এলাকার কিছু বাইক ও স্কুটি আরোহীদের হেলমেট ও জরুরি নথিপত্রের জন্য ফাইনও করা হয়। রাজধানী পোস্ট অফিস চৌমুহনী এলাকা সহ হকার্স কর্নার এলাকায় ট্রাফিক দপ্তরের বিশেষ অভিযানে রাস্তায় বেআইনিভাবে পার্কিং করে রাখা গাড়ি, বাইক ও স্কুটি বাজেয়াপ্ত করা হয়। রাজ্য ট্রাফিক দপ্তরের উদ্যোগে এই ধরনের বিশেষ অভিযান শহরের বিভিন্ন স্থানে সবসময় চালানো হয় এবং আগামী দিনেও এই অভিযান চালু থাকবে বলে জানিয়েছে ট্রাফিক দপ্তরের আধিকারিক। हम लोग तो ये स्पेशल एनफोर्समेंट कर रहे हैं, स्पेशल एनफोर्समेंट ड्राइव कर रहे हैं, तो ये रेगुलरली हम लोग करते रहते हैं। दिस आवर ड्यूटी। देखा जा रहा है बहुत सारे बिना हेलमेट के जा रहे हैं, आप लोगों ने उन लोगों को चालान भी काटे हैं, तो आए दिन ये सब मतलब ये रेगुलरली नहीं होता, पब्लिक का भी डिमांड है। अगर हम लोग रेगुलरली कर रहे हैं, अलग अलग जगहों पे कर रहे हैं और ये रेगुलरली हो रहा है। কার্যকারিতার অভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছে ত্রিপুরা সহ কিছু রাজ্যের তথ্য কমিশন বলে মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত। এইভাবে প্রতিষ্ঠান থাকার লাভ কি বলেও পর্যবেক্ষণে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। ত্রিপুরা এবং কিছু অন্যান্য রাজ্যে তথ্য কমিশনগুলি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলে পর্যবেক্ষণে উল্লেখ করেছে দেশের সর্বোচ্চ আদালত। মূলত কার্যকারিতার অভাবেই নিষ্ক্রিয় হয়ে রয়েছে ত্রিপুরা সহ কিছু অন্যান্য রাজ্যের তথ্য কমিশনগুলি বলে পর্যবেক্ষণে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। পর্যাপ্ত নিয়োগের অভাবে নিষ্ক্রিয় হয়ে রয়েছে তথ্য কমিশনগুলি বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এদিকে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় তথ্য কমিশন এবং রাজ্য সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেবার নির্দেশও দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তথ্য কমিশনগুলির শূন্য পদ শীঘ্রই পূরণ করে কমিশনগুলিকে কার্যকর করা দরকার, অন্যথায় প্রতিষ্ঠান থাকার কি লাভ বলে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, তথ্য কমিশন কার্যকর করার জন্য শূন্যপদ পূরণে বাছাই কমিটি গঠন, প্রার্থীদের মানদণ্ড এবং নিয়োগের সময়সীমা ছাড়াও আবেদনকারীদের তালিকা আগামী এক সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশও দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যের তথ্য কমিশন সক্রিয় করতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে গত 26 নভেম্বর 2024 তারিখে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, এক্ষেত্রে হলফনামা জমা দেওয়ার জন্য ত্রিপুরা সহ সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য সচিবদের নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। এদিকে কেন্দ্রীয় তথ্য কমিশন এবং রাজ্য তথ্য কমিশনের শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণীর প্রার্থীদের কাছ থেকে নিয়োগের বিষয়টি নিয়ে সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে শুধুমাত্র সরকার বা আমলাদের পছন্দের লোক নয়, সমাজের সর্বস্তরের উপস্থিতি বাঞ্ছনীয় বলে মন্তব্য করে দেশের সর্বোচ্চ আদালত। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের তথ্য অফিসার হিসেবে অন্তর্ভুক্তি করার উচিত বলেও মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যাজ্যোতি নিয়ে কি ভুল বদল করতে চাইছে সরকার? তার কারণ হলো বিদ্যাজ্যোতি স্কুল সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেই বলে স্পষ্টীকরণে জানালো রাজ্য সরকার। এদিকে সিবিএসই অনুমোদন প্রাপ্ত স্কুলকে পুনরায় টিবিএসসিতে অন্তর্ভুক্তি করার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্টীকরণে জানিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। রাজ্যে বর্তমানে যে 125টি বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে তার পরিকাঠামো এবং ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিভিন্ন মহল। এরই মধ্যে আরো 25টি স্কুলকে বিদ্যাজ্যোতির অন্তর্ভুক্ত করার খবর চাউর হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। এই বিষয়টিতে এবার স্পষ্টীকরণ দিল রাজ্য সরকার। বিদ্যাজ্যোতি প্রকল্পে আরো 25টি স্কুল অন্তর্ভুক্ত করা হবে, এই খবর সত্যের উপর ভিত্তি করে নয়। বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা বাড়ানোর জন্য দপ্তরের এমন কোনো পরিকল্পনাই নেই বলে এক লিখিত স্পষ্টীকরণে জানিয়েছে রাজ্য সরকার। 2024 সালে সিবিএসই বোর্ড পরীক্ষায় চূড়ান্ত পাশের শতাংশ ছিল দশম শ্রেণীর জন্য 87% এবং দ্বাদশ শ্রেণীর জন্য 75 বলেও স্পষ্টীকরণে দাবি করেছে রাজ্য সরকার। তবে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মান উন্নয়নে 352 জন প্রাক প্রাথমিক শিক্ষক, 112 জন বিশেষ শিক্ষক, 125 জন স্কুল গ্রন্থাগারিক, 118 জন কম্পিউটার সায়েন্সের পিজিটি, 125 জন শারীরিক শিক্ষার শিক্ষক, 74 জন ভূগোল শিক্ষক, 83 জন মনোবিজ্ঞানের শিক্ষক, 80 জন সমাজবিজ্ঞান শিক্ষক এবং 70 জন অর্থনীতির শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে রাজ্য সরকার। এছাড়া 1099 জন আন্ডার গ্রাজুয়েট টিচার এবং 467 স্নাতক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং এই ইউজিটি এবং জিটি শিক্ষকদের একটি উল্লেখযোগ্য সংখ্যা বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে নিয়োগ করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এদিকে বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে একাংশ অভিভাবকদের উদ্বেগের মধ্যে সিবিএসই থেকে টিবিএসসি বোর্ডে পুনরায় কোনো স্কুলকে অন্তর্ভুক্ত করা হবে না বলেও জানিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। উল্লেখ করা যেতে পারে, 2021 সালে মান সম্পন্ন শিক্ষা প্রদানের জন্য মোট 100টি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুলে রূপান্তর করার অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার। এই সমস্ত স্কুলগুলিকে পরবর্তী সময় আনা হয় মিশন
100-র অধীনে সিবিএসইর আওতায়। পরে আরো 25টি স্কুলকে আনা হয়েছিল বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায়। সিবিএসইর ফলাফল অনুসারে সর্বশেষ বোর্ড পরীক্ষায় দশম এবং দ্বাদশ শ্রেণীতে 61% এবং 55% পাশের রেকর্ড করা হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। বার অ্যাসোসিয়েশনের বরিষ্ঠ আইনজীবী সহ অন্যান্যরা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পূর্বে বহিরাজ্য থেকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করা হতো, কিন্তু বেশ কয়েক বছর যাবৎ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন থেকেই অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করা হচ্ছে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়। তাই তাঁর প্রতি সম্মান প্রদর্শনের জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় বলে জানিয়েছেন ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত সরকার। আমাদের বারের ট্র্যাডিশন যে যখন কেউ বার থেকে কোনো অ্যাডভোকেট জেনারেল যখন নেওয়া হয়, সাধারণত আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে বাইরে থেকে অ্যাডভোকেট জেনারেলরাই আসেন। তো যখন আমরা ইদানিং অরুণকান্তি বমি স্যার বহুদিন বাদে ওনাকে আমাদের রাজ্যের থেকে অ্যাডভোকেট জেনারেল করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার 24 ঘন্টার মধ্যেই শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল ভারত। তাহলে কি পাকাপাকিভাবে ভারতের আশ্রয়ে থাকবেন হাসিনা? তা নিয়ে উঠছে প্রশ্ন। শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল ভারত। একদিন আগে অর্থাৎ মঙ্গলবার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তারপর 24 ঘন্টাও কাটল না, বুধবার শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে দিল্লি। গত 5 আগস্ট থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী হাসিনা। তাকে প্রত্যর্পণের আর্জিও জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সেই আবহে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ঢাকাকে কি বার্তা দিল দিল্লি, তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি পাকাপাকিভাবে ভারতের আশ্রয়েই থাকবেন হাসিনা? প্রশ্ন উঠছে তা নিয়েও। রাজনৈতিক আশ্রয় প্রদানের নির্দিষ্ট কোনো বিধি নেই দিল্লির। আপাতত হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, তাই ভারতে রাজনৈতিক আশ্রয় পেলেন শেখ হাসিনা বলে ভাবার কোনো কারণ নেই, জানিয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ করা যেতে পারে যে ভারতের হাত ধরে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ। এই মুহূর্তে সেখানে উঠছে ভারত বিরোধী স্লোগান, সংঘাত চলছে সীমান্ত নিয়েও। হাসিনার প্রত্যর্পণের দাবিও জানাচ্ছে বাংলাদেশ। এমত অবস্থায় অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে পরিস্থিতি। কিন্তু বাংলাদেশে হাসিনার পাসপোর্ট বাতিল হওয়ার ঠিক পরপরই যেভাবে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হলো, তাতে ইউনূস সরকারকে একটা স্পষ্ট বার্তা দেওয়া হলো বলেও মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। সংরক্ষণ বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের আকার নিলে গত বছর 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় হাসিনা। সেই থেকে ভারতেই রয়েছেন তিনি। হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ইতিমধ্যেই দিল্লির কাছে আবেদন জানিয়েছে ঢাকা। হত্যাকাণ্ডের অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে সেখানকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি থাকলেও তাতে স্পষ্ট বলা রয়েছে যাকে প্রত্যর্পণ করা হবে সংশ্লিষ্ট দেশে তার যদি প্রাণ সংশয় থাকে সেক্ষেত্রে ভারত অভিযুক্তকে প্রত্যর্পণ নাও করতে পারে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে হাসিনার প্রাণহানির আশঙ্কা যথেষ্ট রয়েছে। সরকারের মদতেই তাকে খুন করা হতে পারে বলেও আশঙ্কা। সব মিলিয়ে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে ভারত বুঝিয়ে দিল কূটনৈতিক ক্ষেত্রে শেখ হাসিনার গুরুত্ব অনেক বেশি ভারতের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। HMPV ভাইরাসের প্রাদুর্ভাবে সতর্ক হয়ে উঠেছে রাজ্য সরকারও। এক্ষেত্রে শুরু হয়েছে পরীক্ষণ। শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বিশেষ পর্যবেক্ষণ শুরু হয়েছে হাসপাতালগুলিতে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে এর সতর্কতা জারি রাজ্য সরকারের। হিউম্যান মেটাপনিউমো ভাইরাস অর্থাৎ HMPV ভাইরাস বা চীনা ভাইরাসের প্রাদুর্ভাবে এবার সতর্ক হয়ে উঠেছে রাজ্য সরকারও। HMPV ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বিশেষ করে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় হাসপাতালে আসা রোগীদের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কেন্দ্র সরকারের নির্দেশিকা মেনেই তা করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি HMPV ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভার্চুয়াল বৈঠকে অংশ নেয় রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক
আধিকারিকরাও। বৈঠকে HMPV ভাইরাস নিয়ে সতর্ক থাকার জন্য সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে সরকার। এরপরই রাজ্যের প্রধান প্রধান হাসপাতালগুলিতে HMPV ভাইরাস সংশ্লিষ্ট লক্ষণ সম্পন্ন রোগীদের উপর বিশেষ পর্যবেক্ষণ শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। HMPV ভাইরাস নিয়ে শীঘ্রই একটি দেশব্যাপী নির্দেশিকা তৈরি করা হবে বলে রাজ্যগুলিকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। HMPV সংক্রমিত কোনো মামলা ধরা পড়লে তা অবিলম্বে ভারত সরকারকে জানানোর জন্য সবকটি রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এক্ষেত্রে আতঙ্কিত না হবার জন্য এবং জনসাধারণকে সচেতন করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক। এদিকে HMPV ভাইরাস নিয়ে করণীয় কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। HMPV ভাইরাস লক্ষণযুক্ত রোগীদের নজরদারিতে রাখা হয়েছে এবং এখনো পর্যন্ত আমাদের রাজ্যে কোনো রিপোর্ট নেই বলে নিউজ নাওকে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একজন উচ্চপদস্থ আধিকারিক। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত অনুযায়ী করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই ধরনের পদক্ষেপ এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। বাইরে গেলেই মাস্ক পরা, 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়া, হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা, আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, জনসমাগম স্থল এড়িয়ে চলা, হাঁচি কাশি দেওয়ার সময় মুখে টিস্যু দিয়ে ঢেকে না এবং ব্যবহৃত টিস্যুটি সাথে সাথে মুখ বন্ধ করা ডাস্টবিনে ফেলে দিয়ে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলা। যদি টিস্যু না থাকে তাহলে কোনোই ভাঁজ করে সেখানে মুখ গুঁজে হাঁচি দেয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানীয় গ্রহণ ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার নিদান দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সর্দি কাশি জ্বর হলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপদেশও দিয়েছেন বিশেষজ্ঞরা। উল্লেখ করা যেতে পারে বিশ্বজুড়ে COVID-19 এর সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই ভাইরাস প্রতিরোধে কয়েকটি টিকা তৈরি করা হলেও HMPV প্রতিরোধে এখনো সে ধরনের কোনো টিকা নেই বলেও জানিয়েছে চিকিৎসা বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জাতীয় অনূর্ধ্ব-23 মহিলাদের T20 ফরম্যাটে নিজেদের তৃতীয় ম্যাচে দুর্বল মিজোরামের বিরুদ্ধে 84 রানে জয় পেল ত্রিপুরা। বুধবার জামশেদপুরের কিনান স্টেডিয়ামে টসে জিতে ত্রিপুরাকে ব্যাটিং করার আহ্বান জানায় প্রতিপক্ষ মিজোরাম। দুর্বল মিজোরামের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সুযোগ কাজে লাগায় চণ্ডীগড় ও দিল্লির কাছে পরাজিত হওয়া টিম ত্রিপুরা। এক্ষেত্রে পূজা দাসের অপরাজিত 57 এবং অধিনায়ক অন্বেষা দাসের অপরাজিত 46 রানের দৌলতে নির্ধারিত 20 ওভারে 2 উইকেটের বিনিময়ে 134 রান করে ত্রিপুরা। জবাব দিতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটের বিনিময়ে 54 রানই সংগ্রহ করতে পারে মিজোরাম। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।